মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান তারেক রহমানের। তার সামনে বড় চ্যালেঞ্জ দেখেন বিশ্লেষকরা। বিচার সংস্কার এবং নিরাপত্তাহীনতায় জামায়াতের সঙ্গে জোট বলছেন নাহিদ। সন্ত্রাসীদের গ্রেফতার করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের। আসামি গ্রেফতারের পর চাপ আসছে, এভাবে পুলিশ দায়িত্ব পালন করতে পারবে না মন্তব্য আইজিপির। বাধাহীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান। আপিলের প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আজাদ ও স্বতন্ত্র যারা। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন। 10 বছরের মধ্যে এবার এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন। দেশি বিদেশি স্থবির বিনিয়োগে অর্থনৈতিক গভীর সংকটে বলছে সিপিডি। এবং ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার, দাবি আইন উপদেষ্টার। অংশগ্রহণমূলক রাজনীতি ও সমাজ চান সুধীজনরা। অরাজনৈতিক সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সেটি পরিলক্ষিত হচ্ছে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধার প্রশাসনকে বারবার আহ্বান করা হলেও তা করা হচ্ছে না। অভিযান চলছে শুধু নামেই। এখনই প্রস্তুতি না নিলে নির্বাচনের প্রচারণা শুরু হলে নির্বাচন কমিশন ও প্রশাসন কিভাবে পরিস্থিতি সামাল দেবে এবং প্রার্থীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান গোলাম পরোয়ার। প্রকাশ্যে প্রচারণা যখন শুরু হবে 21-22 তারিখ থেকে প্রতীক বরাদ্দের পর, তখন মাঠের সমতা ওনারা কি করে রক্ষা করবেন, এটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মনে করি। এক্ষুনি সরকার এবং ইলেকশন কমিশনকে পদক্ষেপ নেওয়া উচিত। এ ব্যাপারে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে উই আর কমিটেড টু দ্য পিপুল অ্যান্ড গভর্নমেন্ট, যে আমরা উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু গভর্নমেন্ট। আমরা সবাইকে সহযোগিতা দিতে প্রস্তুত আছি। আসামি গ্রেফতারের পর পুলিশের উপর রাজনৈতিক চাপ এলে দায়িত্ব পালন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। সমাজের পূর্ণ সমর্থন না পেলে নির্বাচনে পুলিশ বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হবে। বিকেলে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পুলিশ বাধাহীনভাবে কাজ করতে পারলে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। অস্ত্র উদ্ধারের হার খুব বেশি না হলেও নির্বাচন ঘিরে পুলিশ তাদের হারিয়ে যাওয়া অস্ত্রসহ গত 1 মাসে দেশি বিদেশি 251টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানার থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। এটা করলে তো অমুক বড় দল তারা এসে আমাকে ইয়ে করবে। এইটা যদি আমার ওসির ভিতরে, আমার সাব ইন্সপেক্টরের ভিতরে থাকে, আমি তো পারবো না ইয়ে করতে। মানে সমাজের যে সম্পূর্ণ সমর্থন, এটা যদি না পাই আমি ইলেকশন করতে পারবো না। গেল 10 বছরের মধ্যে এবার সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের হার, স্থবির দেশি বিদেশি বিনিয়োগ। এমন বাস্তবতায় অর্থনীতি এখন গভীর সংকটে আছে। শনিবার সংবাদ সম্মেলনে এমন উদ্বেগের কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটি মনে করে, নতুন বিনিয়োগ এনে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও কৌশলী হওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। চলতি অর্থবছরের 5 মাস পেরিয়ে গেলেও নির্ধারিত লক্ষ্যের চেয়ে রাজস্ব আহরণ হয়েছে 24,500 কোটি টাকা কম। এমন বাস্তবতার পরও সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। সিপিডি মনে করে, রাজস্ব আয়ের লক্ষ্য বৃদ্ধির পরিকল্পনা বাস্তবসম্মত নয়। 55,000 কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা করেছে। এই লক্ষ্যমাত্রাটা দেওয়া বাস্তবসম্মত কিনা সেখানে একটা প্রশ্ন রয়ে যায়। গবেষণা সংস্থাটি বলছে, সরকারি বেসরকারি উভয় বিনিয়োগেই এখন স্থবিরতা চলছে। এডিপি বাস্তবায়নের হার গেল 10 বছরের মধ্যে সর্বনিম্ন। আশঙ্কাজনক হারে কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান। জুলাই সেপ্টেম্বর মাসের যদি আমরা দেখি যে এডিপি বাস্তবায়নের হার 11.5%, যেটা কিনা 10 বছরের মধ্যে সর্বনিম্ন, এবং প্রথম 3 মাসে এটা বাজেটের মাত্র 4.6% হয়েছে।
এ সময় জিনিসপত্রের চড়া দামের সমালোচনা করে গবেষকরা বলেন, কেবল সুদের হার কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য তাগিদ দেয়া হয় বাজারে কড়া নজরদারির। সুদের হার বাড়িয়ে শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। বাজারে যে মজুদদারি আছে সেটাকে কঠোরভাবে দমন করতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, খোলা বাজারে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি আরো বাড়াতে হবে। সংবাদ সম্মেলনে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সমালোচনা করেন গবেষকরা। সরকার বৈদেশিক ঋণের ফাঁদে পড়ার পথেই হাঁটছে বলে শঙ্কাও জানান তারা। আমাদের যে বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পেনশন এইটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। তবে সব শঙ্কা কাটিয়ে অর্থনীতিকে আবারও গতিশীল করতে দ্রুত রাজনৈতিক সরকারের সুচিন্তিত পদক্ষেপ দরকার বলে মনে করে সিপিডি। স্পষ্টতার জন্য এটা দরকার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 230, সিলেট 2-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 2 আসনে। আমার সাথে রয়েছেন এই আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলী। কথা বলবো তার সাথে। জনাব মুনতাসির আলী, এখন পর্যন্ত নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন আমরা নির্বাচনে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। জনগণ দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত ছিল, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। জনগণের ভিতরে একটা প্রবল আকাঙ্ক্ষা আছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ভোট প্রয়োগ করা। জনমতের প্রতিফলনের আলোকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আগামী দিনে সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশায় জনগণ ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং আমরা আশা করছি যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সামনে হবে, যা ত্রয়োদশ সংসদ নির্বাচন নামে খ্যাত এবং বাংলাদেশের শত বছরের নির্মাণের জন্য এই নির্বাচন অনেক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি। এই এলাকায় বা এই আসনে আপনাদের রাজনৈতিক জোটের আরো প্রার্থী রয়েছেন, তো সেক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে কিংবা আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত কি আসতে পারে? এখানে সিলেট 2 আসনে মূলত বিএনপির নেতৃত্বাধীন জোটের একজন প্রার্থী আছেন, আর আমাদের 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে খেলাফত মজলিসকে এই আসনটি জোট থেকে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জাতীয়ভাবে জানানো হবে। আমি যেহেতু কেন্দ্রীয় লিয়াজী কমিটিতেও কাজ করি, সেই হিসাবে আমি নিশ্চিত এই আসনে আমাকেই মনোনয়ন দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে। আমি আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আশা করি জনগণ আমাদের পক্ষে আছে, সংস্কারের পক্ষে, হাঁয়ের পক্ষে, দেশ গড়ার পক্ষে এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ উন্মুখ হয়ে বসে আছে আগামী দিনের নির্বাচনে ভোট দেওয়ার জন্য। একটু জানতে চাই, এলাকার উন্নয়নে কোন কোন বিষয়ে ফোকাস করছেন আপনারা, একটু সংক্ষিপ্ত করে জানাবেন। আমাদের সিলেট 2 আসন বিশ্বনাথ উসমানীনগর প্রবাসী অধ্যুষিত এলাকা। তা আমাদের এই এলাকায় মানুষ ঢাকায় লন্ডনী এলাকা বলেই জানে, কিন্তু বাস্তবে হচ্ছে আমাদের এখানে শিক্ষা, দারিদ্র্য, স্বাস্থ্য, পরিবেশ সকল ক্ষেত্রেই নানান রকম সমস্যার রয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো আছে, পর্যাপ্ত শিক্ষক আছে, কিন্তু পাঠদানের মান উন্নয়ন যথার্থ নয়। এবং আমার বিবেচনায় আমি বিশ্বনাথ উসমানীনগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, সিলেট জেলার অন্যান্য উপজেলার চেয়ে প্রতিযোগিতামূলকভাবে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা একদম ভঙ্গুর অবস্থা। উসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখনো পূর্ণাঙ্গ কার্যকর হয় নাই। আমাদের বিশ্বনাথে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটাতে মানুষ যেতে চায় না, যে এখানে স্বাস্থ্যসেবা পাবে না। কয়েকটি কমিউনিটি হসপিটাল আছে, এগুলো কার্যকর না। সুতরাং স্বাস্থ্যসেবাকে মানুষের দূরগোড়ায় নিয়ে যাওয়া দরকার, শিক্ষার মান উন্নয়ন করা দরকার। প্রচুর পরিমাণে অবাধ কৃষি জমি আছে, অনাবাদি, এগুলোতে চাষাবাদের আওতায় নিয়ে আসলে বেকারত্বের পরিমাণও কিছু কমবে এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে প্রবাসীদের নিরাপত্তাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ একটা রাজনৈতিক পরিবেশ চায়।
সন্ত্রাসমুক্ত একটা রাজনৈতিক পরিবেশ চায়। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল সিলেট 1 এবং 2 আসনে। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে সিলেট 3 এবং সিলেট 4 আসনে। ডিবিসি নিউজের সাথেই থাকুন। সামনে অনেক চ্যালেঞ্জ দেখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যে কারণে সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, মতপার্থক্য যাতে মতবিভেদ তৈরি না করে। একই সঙ্গে 5ই আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আর স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে বিএনপির বিশেষ ভূমিকা চান গণমাধ্যমের প্রতিনিধিরা। রাজধানীতে মতবিনিময় সভায় উঠে আসছে এসব কথা। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সভা শুরুর আগেই উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আমরা আজকে স্মরণ করব আমাদের সেই সব বীর শহীদদের। শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মানুষের মাঝে আশা জেগেছে বলে মন্তব্য করেন দলের মহাসচিব। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। 5ই আগস্টের পরে সাংবাদিকতায় স্বাধীনতা আসলেও নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া যায়নি বলে উদ্বেগ প্রকাশ করেন গণমাধ্যমের প্রতিনিধিরা। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। সো উই হ্যাভ টু অ্যাড্রেস ইট। এবং এই সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম সহযোগিতা করব। 5ই আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত এই কারণে বলছি, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না। জবাবদিহিমূলক সাংবাদিকতা প্রতিষ্ঠায় আগামীতে বিএনপির বিশেষ ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারেক রহমান সাহেব যদি ক্ষমতা আসেন তাহলে উপস্থিত সাংবাদিকদের যারা পরিবার আছেন এবং যারা আছেন তাদের পেনশনের ব্যবস্থা করবেন সর্বজনীন সরকারের আইনের ভিত্তিতে। কোনো রাজনৈতিক দল যদি বিশ্বাস করেন, মানুষকে বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান, তাহলে একই সঙ্গে তার দাঁড়ায় তার সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্যই গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। সামনে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য আছে। সমাজের সকল মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই, আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। তরুণ প্রজন্ম অনেক প্রত্যাশা নিয়ে আছে বলেও মত দেন তিনি। সরকারে গেলে কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তরুণ সমাজের সদস্যদেরকে, সেটি গ্রামে হোক সেটি শহরে হোক, বিভিন্ন জনের বিভিন্ন কোয়ালিফিকেশন বা শিক্ষা ব্যাকগ্রাউন্ড আছে, সেটার উপরে বেস করে আমরা ভোকেশনাল টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনকে আমরা মডার্নাইজ করতে চাই। বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে যেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। সাংবাদিকদের বিভিন্ন মতামতের উত্তরও দেন বিএনপি চেয়ারম্যান। গণমাধ্যমের কাছে পরামর্শের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও আশা করেন তিনি। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর নির্বাসিত থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পরই মায়ের মৃত্যু, সেই সাথে বিএনপির মতো বড় দলের চেয়ারম্যানের দায়িত্ব। কিন্তু কঠিন এই সময়ের চেয়েও সামনে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তারেক রহমানকে। দলের ভেতরে নানামুখী বিষয়ের পাশাপাশি রয়েছে অন্যান্য দল মোকাবেলা, আছে দেশের নেতা হবার চ্যালেঞ্জও। সেই সাথে পড়তে হবে কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি দুর্নীতি প্রতিরোধের মতো কঠিন বিষয়ের মুখেও। কিভাবে তিনি এসব মোকাবেলা করবেন তাই এখন বড় প্রশ্ন। দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর আনন্দ নিরানন্দে পরিণত হয় 5 দিনের ব্যবধানে মায়ের মৃত্যুতে। তার 10 দিনের মাথায় বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব। শোকের ধাক্কা সামলে নিয়ে এখন দল সামলানোই কি শুধু, নাকি এসব ছাপিয়েও আরো বড় চ্যালেঞ্জ আছে সামনে? বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বিশাল চ্যালেঞ্জ পার হতে হবে তারেক রহমানকে। তিনি কি শুধু দলের নাকি তিনি জাতির, তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো
আমরা তার বিভিন্ন কাজকর্ম, তার কথা, তার আচরণ, তিনি কি প্রতিশোধমূলক রাজনীতি করবেন নাকি সমঝোতামূলক রাজনীতি করবেন, এই বিষয়গুলো দিয়ে প্রমাণ হবে যে তারেক জিয়া কি জনগণের নেতা হইতে পারছেন কিনা বা পারবেন। সহিংস রাজনীতির যে চিত্রটা সামনে আর কি, এইটাকে যদি দমানোর জন্য তিনি যদি সকলকে নিয়ে একসাথে কাজ করেন বা করবেন, আমি বিশ্বাস করি, তাহলে এই ক্ষেত্রেও তিনি একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আমি মনে করি। তবে সামনে বড় এক চ্যালেঞ্জ আন্তর্জাতিক সম্পর্কে, অবশ্য সেখানে রয়েছে সম্ভাবনাও। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে স্বাভাবিকভাবে তারেক জিয়ার একটা বড় ভূমিকা থাকবে। যেই অ্যাটেনশন দেওয়া হচ্ছে এমন বিভিন্ন দেশের কূটনীতি বা তাদের যে অফিসিয়ালস একেবারে বাংলাদেশে আসার যে ব্যাপারটা, আমাদের আশা করি আশা থাকবে বা বিশ্বের একটা আশা থাকবে যে এই গুডউইল যেটা তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশের যেই কূটনীতিকরা যারা আসলেন এবং যে রেসপেক্ট দিলেন, সেটা বিএনপিও চেষ্টা করবে হয়তো তার মতন সাজিয়ে বাংলাদেশের যে উন্নয়নের যে কাঠামো, সেই কাঠামোর দিকে নজর দিবে। তবে অর্থনৈতিক দুরবস্থা মোকাবেলা তারেক রহমানের জন্য আরও বড় চ্যালেঞ্জ হিসেবে অপেক্ষা করছে। উনি যেহেতু প্রথমে 25শে ডিসেম্বর 2024 সালে যখন আসছিলেন বলছে আই হ্যাভ আ প্ল্যান, তো বিএনপির সমর্থকদের এবং সাধারণ মানুষের ওনার প্রতি এখানে হচ্ছে একটা আগ্রহ বেড়েছে এবং তার সাথে সাথে প্রত্যাশা বেড়েছে। তো তার জন্য আমার মনে হচ্ছে যে আমার মনে হয় যে বিএনপি যে শীর্ষস্থানীয় নীতি নির্ধারকরা আছে বা টপ পলিসি মেকার্স এন্ড ম্যান্ডারিনস আছে, তাদের নিশ্চয়ই একটা পলিসি অ্যাকশন আছে, বাট তাদেরকে প্রথমেই করতে হবে একটা কেপেবল একটা টিমকে অ্যাসেম্বল করা, সহযোগী যারা দেশগুলো আছে এবং পার্টনার্স যারা আছে তাদের সাথে হচ্ছে যে এখানে নেগোসিয়েশনটা করতে হবে, যাতে এখানে বিএনপি বলতে পারে যে এখানে হচ্ছে মানে ফার্স্ট 3 মান্থস বা ফার্স্ট 1 ইয়ার ওদের টার্গেটেড অ্যাকশন প্ল্যান গুলো কি আছে এবং ডেলিভারেবলস গুলো কি আছে। দুর্নীতি নিয়ন্ত্রণ করার বিশাল চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে বিএনপি প্রধানকে। আগে তো ছিল 5 আগস্ট 2024-এর আগে পর্যন্ত, এখন যেটা শুরু হয়েছে চলেছে শুধু যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি মাঠ পর্যায়ে হয়েছে তাই নয়, এমনকি মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, ট্যাগ বাণিজ্য, জামিন বাণিজ্য, এই বিষয়গুলো কারা করেছে? এর মধ্যে অন্যতম শক্তি ছিল রাজনৈতিক শক্তিগুলো এবং পাশাপাশি আমলাতান্ত্রিক শক্তি, আন্তর্জাতিক সংস্থা এবং অনেক ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িত। কাজে এই যে পুরো কাঠামোটা কিন্তু আগের মতোই যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে মানুষের হতাশা বাড়বে, মানুষ আবার সরকারকে পিঠ দেখাবে। সবকিছু ছাপিয়ে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে তারেক রহমানকে, যেখানে বন্ধুর পথ পার হতে হবে বিচক্ষণতার সাথে, সিদ্ধান্ত হতে হবে নির্ভুল ও নির্ভীক, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 22শে জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে পারেন তিনি। শনিবার দলটির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তার উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়। এদিকে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় পার্মা, মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমদ ও তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। সাক্ষাতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাষ্ট্রের স্থিতিশীলতা ও উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে করবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক নীতি কি ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কি ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কিভাবে গড়তে পারি, এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে। একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার ও মিডিয়া, যা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জামায়াতের সঙ্গে জোট করার কারণও ব্যাখ্যা করেন। জানান, বিচার সংস্কার এবং নিরাপত্তাহীনতার জন্য জামায়াতের সাথে কৌশলগত জোট করেছে এনসিপি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবার ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন এনসিপি
বিএনপির প্রতিনিধিরা। পরে ব্রিফিংয়ে এসব কথা বলে নির্বাচনে অংশ নেওয়া ঋণ খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থান নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান তিনি। আসন সমঝোতা জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানির প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে। শনিবার শুনানি হয়েছে ৭০টি আবেদনের, এর মধ্যে ৫২টিকে বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ১৫টি আর স্থগিত রাখা হয়েছে ৩টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন কক্সবাজার ২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ ও ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। রাজধানীর নির্বাচন ভবনে সিইসির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলে শুনানি। ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে। সকালে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিশনে এই শুনানি শুরু হয়। মনোনয়ন ফিরে পেতে আবেদন জমা পড়েছে ৬৪৫টি। শনিবার ৭০টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। শুনানিতে প্রার্থীরা নিজে কেউ কেউ আইনজীবীকে সাথে নিয়ে আসেন। মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন আশঙ্কার কথা জানান অনেকেই। জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। যদি মব না থাকতো অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তাই এগুলো কারেক্ট করতে পারতেন। আজকে প্রার্থীদেরকে কষ্ট করে আমাদের এই আপিল করতে হতো না। এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার প্রার্থীর জন্য। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। উই আর ভেরি কেয়ারফুল। আমরা সবই সত্য তথ্য দিয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন যারা তথ্য করেছে তাদের অনীহার কারণে আমাদের আপিল করতে হয় পূর্ণাঙ্গ হলফনামা দেখানোর জন্য। তখন রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিল নিষ্পত্তির জন্য শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচনী ট্রাইব্যুনালের নিষ্পত্তি না হলে সংক্ষুব্ধরা উচ্চ আদালতে যেতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে হাইকোর্টের রায়ের পর পাবনা 1 ও পাবনা 2 আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত 24 ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত 5 জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক প্রার্থীর করা আবেদনের শুনানি করে আপিল বিভাগের আদেশে বলা হয়, বাদী লিভ টু আপিল করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, বিভিন্ন সময় 3 থেকে 4 জন উপদেষ্টা পদত্যাগ করতে চাইলেও অন্যদের মনোবল নষ্ট হবে, তাই প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে নিষেধ করেছেন। দুপুরে রাজধানীর সেডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন আইন উপদেষ্টা। 20,000-এর বেশি হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের পরবর্তী সময়েও দেশে থাকবেন এবং সবকিছুর উত্তর দেওয়া হবে। আরেকটা হচ্ছে বজলুর রশিদ ফিরোজ বলেছেন যে পরপর 3 বার, সম্ভবত 3-4 বার রোমিও এবারে আমি একটু আসিফ নজরুল নামে একটা গালি দিলে একটু টাকা আসে, এটা একটা। আর এটা হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে। আসিফ নজরুলকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়। আমাদের অন্তত 3-4 জন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম, একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে, আরো দাবি আসবে, আমরা কোনো কাজ করতে পারবো না, কাজ করে যাও, তো কাজ করে যাচ্ছি। পৌষের শেষ দিকে দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। সেখানে টানা 6 দিন বইছে শৈত্যপ্রবাহ। দিন রাতের তাপমাত্রা পার্থক্য কমায় শীত বেশি অনুভূত হচ্ছে। এমন তাপমাত্রা আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে কাবু মানুষ। জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের
হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। কুড়িগ্রামে গেল 4 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন শপথ নিয়েছেন। আগামী 12 জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দেবেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট মাইকেল আর ম্যাকফল ক্রিস্টেনসেনকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর রাষ্ট্রদূত জানান তিনি বাংলাদেশে ফিরে আসতে পেরে আনন্দিত। বাংলাদেশ সম্পর্কে তিনি বেশ ভালো জানেন। তিনি ঢাকায় দূতাবাসের এক শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলস পরিশ্রম করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধশালী করাই তার লক্ষ্য বলেও মন্তব্য করেন। বাংলাদেশের জন্য B1 ভিসার বন্ড শর্তাবলী পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে কথা বলেন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজ করতে স্বল্পমেয়াদী B1 ভিসায় বন্ড থেকে অব্যাহতির অনুরোধ জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানি বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। আলোচনায় যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এবং সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটক করতে নাটকীয় কোনো অভিযান নেই বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি। ইউক্রেন সংঘাত সমাধানে নিজের সক্ষমতার উপর আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, পুতিন ইউরোপীয় নেতৃত্বকে ভয় পান না, তবে তার প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের শক্তিকে ভয় করেন পুতিন। তার মতে পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে প্রতিবেশী মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মেক্সিকো ভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে দেশটিতে স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র।